আর এবার চাকরি দুর্নীতির তদন্তে মানস ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ। হ্যাঁ, আরো একবার জানাই, চাকরি দুর্নীতির তদন্ত, সেই চাকরি দুর্নীতির তদন্তে মানস ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ। আরো বিস্তারিত জানবো, দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, দেখো, তুমি জানো দিনা কয়েক আগে রাজ্যের প্রাক্তন সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার বিরুদ্ধে সেচ দপ্তরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নিয়েছে, সেই অভিযোগ দায়ের হয়েছিল সবং থানায় এবং তারপরে সেখানে এফআইআর হয়েছিল। গ্রেপ্তারি এড়াতে মানস রঞ্জন ভূঁইয়া সবং এলাকা ছেড়েছিল। অবশেষে তাকে নোটিশ করা হয়েছিল যে থানার কাছে দেখা করতে আসার জন্য, এবং অবশেষে আজ বেলা 11:30 নাগাদ তিনি সবং থানায় এসে উপস্থিত হন। প্রায় 3 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন বিষয় নিয়ে, এবং 3 ঘন্টা পর তিনি বেরিয়ে যান। বেরোনোর সময় তাকে আমরা দিগ্বিজয়ের সঙ্গে থাকো, দেখি বেরোনোর পর কি হয়েছিল। কি জন্য এসেছেন আপনি বলুন, কিছু অন্তত বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দাদা, কি জন্য এসেছেন আপনি বলুন, কিছু অন্তত বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দাদা, কি জন্য এসেছেন আপনি বলুন। 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সবং থানায়। আমি দিগ্বিজয়ের কাছে আবারও যাবো। দিগ্বিজয়, সাংবাদিকদের প্রশ্নে শুধু নাথিং শব্দটাই শোনা গেল, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাতেও নাথিংই বললেন মানস রঞ্জন ভূঁইয়া। একদমই সোনিয়া, দেখো তাকে আমরা আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে কি বলবেন, তিনি কিন্তু কোনো রকম উত্তর না দিয়ে কেবলমাত্র একটি কথা ব্যবহার করেছেন, নাথিং, দিয়ে তিনি গাড়িয়ে বেরিয়ে চলে যান। মানস ভূঁইয়ার পাশাপাশি সবং ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি আবু কালাম বক, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মাস কয়েক আগেই তার বিরুদ্ধে সেচ দপ্তরে যে চাকরি দেওয়ার অভিযোগ, সেই নিয়ে এফআইআর হয়েছিল। এমনকি তুমি জানো, হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিল মানস রঞ্জন ভূঁইয়া। তারপরে সবং এলাকা থেকে তিনি ফেরার ছিলেন। আজকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাকে ছাড়ে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তদন্তের স্বার্থে যে কোনো সময়ে যদি তাকে আবার ডাকা হয়, তাকে কিন্তু সশরীরে হাজির থাকতে হবে বলেও জানা গিয়েছে। একটা বিষয় জানতে চাইবো দিগ্বিজয়, যে 3 ঘন্টার লাগাতার জিজ্ঞাসাবাদ, সূত্র মারফত কি জানতে পারছো কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হলো মানস ভূঁইয়াকে? দেখো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সে যে এই টাকা নিয়েছিল, কার কাছ থেকে নিয়েছিল, বা সেই টাকা কার কাছে গিয়েছে, বা সেচ দপ্তরের যে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিল সেটা আরো কারো কাছ থেকে নিয়েছে কিনা। এছাড়াও তুমি জানো, তিনি ইতিমধ্যে কিন্তু দল ছেড়ে দিয়েছে, কিন্তু সেই টাকা, অর্থাৎ এই চাকরি দেওয়ার নামে যে সেই টাকা মানস ভূঁইয়ার হাত দিয়ে কোনো প্রভাবশালী, অর্থাৎ উপর নেতৃত্ব কারো কাছে গিয়েছিল কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেগুলো কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল। তবে প্রকৃত আর কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেগুলো কিন্তু পুলিশের পক্ষ থেকে সেইভাবে এখনো জানানো হয়নি। বেশ, যে খবরে আমরা নজর রেখেছি, 3 ঘন্টা লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় মানস রঞ্জন ভূঁইয়াকে, আর তারপর তিনি বেরিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নামে অভিযোগ রয়েছে, তিনি নাথিং কি বলবেন, একটা শব্দই বললেন মানস রঞ্জন ভূঁইয়া, নাথিং। চাকরি দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয় মানস রঞ্জন ভূঁইয়াকে সবং থানায়। প্রাক্তন সেচ মন্ত্রীকে ডেকে পাঠানো হয়। 3 ঘন্টা লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়। কি অভিযোগ তার বিরুদ্ধে? সেচ দপ্তরে চাকরি দিতে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে মানস রঞ্জন ভূঁইয়ার বিরুদ্ধে। সবং থানায় অভিযোগ দায়ের, এবং পুলিশের নোটিশে সবং থানাতে মানস রঞ্জন ভূঁইয়া হাজিরা দেন। এবং যেমনটা আপনাদের বলছিলাম, 3 ঘন্টা মানুষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, এবং সেখানে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় মানস রঞ্জন ভূঁইয়াকে। কিন্তু বেরোনোর পর 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ হলো, তারপর বেরোনোর পর তিনি কি করলেন, কিচ্ছু বলতে চাইলেন না। দেখুন একবার। কি জন্য এসেছেন আপনি বলুন, কিছু অন্তত বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দাদা, কি জন্য এসেছেন আপনি বলুন, কিছু অন্তত বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দাদা, কি জন্য এসেছেন আপনি বলুন, কিছু অন্তত বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দাদা। আর এবার স্বাস্থ্য ভবনের ছবি দেখাবো। কেন দেখাবো? কারণ সেই স্বাস্থ্য ভবনে নজরদারি চলবে কন্ট্রোল রুম থেকে। এই দেখুন, এই যে কন্ট্রোল রুম থেকে নজরদারি চলছে, জেলা শহর মিলিয়ে সব যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে নজরদারি চলবে। কলকাতা সহ জেলায় হাসপাতালে পরিষেবায় নজর, হাসপাতালে দালাল চক্র বন্ধ করতেই এই কন্ট্রোল রুম। স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে 24 ঘন্টা। স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম আজ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কন্ট্রোল রুম ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়।
ঠিক যেমনটা বলছিলাম আপনাদের, দালাল চক্র রুখতেই কন্ট্রোল রুম, মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো দুদিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে। ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত, ভালো হবে। এই কন্ট্রোল রুম থেকে লাইভ মনিটরিং হবে, মূলত দালাল চক্রকে রুখতে হবে যাতে কোনো রকম কোনো দুর্নীতি না হয়, কোনো অনৈতিক কাজ না হয়, যাতে পরিষেবা পান সাধারণ মানুষ সুষ্ঠুভাবে, সে ব্যবস্থাই করা হচ্ছে। এবং সে কারণেই স্বাস্থ্য ভবনের ঠিক এই ছবিটা দেখা গেছে। কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা নজরদারি চলবে জেলার সব সরকারি, শহরের সরকারি হাসপাতালগুলোতে। কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টা 24 আওয়ার্স ঠিক এভাবেই নজরদারি চলবে, পরিষেবার দিকে নজর রাখা হবে, কোনো দালাল চক্র যাতে মাথা চাড়া দিতে না পারে সে ব্যবস্থা করা হবে। এবং মুখ্যমন্ত্রীর কথাতে তা স্পষ্ট, তিনি বলছেন মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ এখনো অনেক বাকি। আর 3 সপ্তাহ আগে কন্ট্রোল রুমের কথা ঘোষণা করা হয়েছিল, 3 সপ্তাহেই চালু, মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। 3 সপ্তাহ আগে বলা হয়েছিল কন্ট্রোল রুমের কথা, 3 সপ্তাহের মাথায় কন্ট্রোল রুম তৈরি হয়েছে। শহর এবং শহরতলি সবকটি হাসপাতাল, জেলা স্তরে 3টি হাসপাতাল এখানে এখন অবধি অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা জেলার মহকুমা লেভেল অবধি যাচ্ছি। রুরাল হসপিটাল, মহকুমা, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, এগুলো সবই এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। যেগুলো প্রাইভেট হাসপাতাল আছে সেগুলোও ধীরে ধীরে অ্যাড করে 24 ঘন্টা 7 দিন রাত্রিরেও চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া মানুষ, দায়িত্বভার দিয়েছেন, 30 তারিখ সময়সীমা বেঁধে দিয়েছেন, চেষ্টা করব। রাজ্যের সমস্ত হাসপাতাল একদম নজরবন্দি, সরকারি হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজগুলো। প্রাথমিকভাবে কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজ, এসএসকেএম, এনআরএস, আরজি কর, কলকাতা মেডিকেল কলেজ এবং পাকসাকাশ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ একদম হাতের মুঠোয়। সল্টলেক স্বাস্থ্য ভবনে সেখানে যেমন এসএসকেএমের আউটডোরের বাইরে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, এবং এসএসকেএমের গাইনি এমার্জেন্সি, এই যে এসএসকেএম হাসপাতালের গাইনি এমার্জেন্সি, সেখানে কোনো রোগী বাইরে পড়ে আছে কিনা, একদম সব কটা নজরবন্দি। কোথাও কোনো রকম সমস্যা দেখলে দ্রুত ব্যবস্থা গ্রহণ, এটাই স্বাস্থ্য দপ্তরের বলা যেতে পারে ইউএসপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেমন বলেছেন তেমনভাবেই গোটা স্বাস্থ্য ভবন এই কন্ট্রোল রুম থেকে, সেখান থেকে নজর রাখা হচ্ছে এবং সেখানকার আধিকারিকরা প্রত্যেক মুহূর্তে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। কোথাও কোনো সমস্যা নজরে আসলে বা কোথাও কোনো রোগীকে যদি রাস্তায় দেখা যায় বা হাসপাতালের ভেতরে পড়ে থাকতে দেখা যায়, সঙ্গে সঙ্গে সেই হাসপাতালকে ফোন করা হচ্ছে যে বেড খালি আছে কিনা, এবং বেড খালি থাকলে সেখানে যদি বেড খালি না থাকে, যদি এসএসকেএমে বেড খালি না থাকে, সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে যে এনআরএসে বেড খালি আছে কিনা। কারণ কোনো রোগীকে ফেরত পাঠানো হবে না, সমস্ত রোগীকে ভর্তি করতে হবে। এবং একই সঙ্গে কোনো ব্যক্তিকে যদি বারবার করে কোনো একটা ডিপার্টমেন্টের, যেমন ইউএসজি বা সিটি স্ক্যানের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়, তখন মনে করা হতে পারে তাকে সন্দেহ করা হবে এবং সঙ্গে সঙ্গে সেই হাসপাতালের কর্তৃপক্ষকে জানানো হবে যে এই ব্যক্তিকে নজরদারি করুন, এবং যাতে দালাল রাজ রুখতে হবে, একদম কড়া নজর। এবং এইভাবেই গোটা স্বাস্থ্য ভবন তারা নজরবন্দি করেছেন। আপাতত কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজ, ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং তারপরে জেলা হাসপাতাল থেকে আরও তলায় সব কিছু নজরবন্দি করা হবে, যাতে পরিষেবা ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় এবং দালাল মুক্ত হয়, যাতে রোগীরা, অসংখ্য গরিব রোগীরা, তারা যাতে কোনোভাবেই যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেটাই লক্ষ্য একমাত্র স্বাস্থ্য দপ্তরের। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, বিধাননগর।